রাশিক ভাই, আমরা এমন একটি দেশ চেয়েছি যেখানে প্রকৃত গণতন্ত্র ক্রিয়াশীল থাকবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে সাফল্যের জায়গা আছে, অনেক সাফল্য আমরা পেয়েছি, এই জায়গাগুলোতে আমাদের অর্জন কতটুকু সন্তোষজনক বলে আপনি মনে করেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে খুব ইতিবাচক এবং আমি ধনাত্মক চিন্তা ভাবনা করায় বিশ্বাস করি এবং সত্যিকার অর্থে 43 বছর আগে যে 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ নামক এই দেশটি পেয়েছি, সেই দেশের সেই যুদ্ধকালীন সময়টা আমি দেখিনি, এটা ঠিক। তবে আমি এই নতুন প্রজন্মের একজন হিসেবে বলতে পারি এটা যে 80-র দশকে আমার হৃদয়ে বা মনে যে নৈরাশ্য বা হতাশা দেখা দিয়েছিল, আজ কিন্তু সেটা আর বিরাজমান না। এই কারণে যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তার নেতৃত্বে সত্যিকার অর্থে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে একটা লঞ্চ প্যাডে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের ভৌত অবকাঠামো বা যেই ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা দরকার তা তিনি করছেন। আইনের শাসন, সত্যিকার গণতন্ত্রের স্ফুরণ, যে কথাগুলো আপনি তুলে ধরেছেন, দেখুন পৃথিবীতে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম, আমাদের পথ চলা এটা হাজারো বছর প্রাচীন, গ্রিক সভ্যতা থেকে শুরু হয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন আকার প্রকার প্রকৃতি নিয়েছে। বাংলাদেশে বাঙালি জাতির যে 1000 বছরের পরাধীনতা ইতিহাস, অনেকে নাও মানতে পারেন, কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে দেখি। আমি মনে করি যে বাঙালি জাতির এই হাজারো বছরের যে প্রাচীন ইতিহাস, আমরা বাঙাল প্রাকৃত ভাষায় কথা বলতাম, সেই বাস্তবতায় কিন্তু বিদেশি শক্তি ছাড়া অন্য কোনো শক্তি দ্বারা কিন্তু আমরা কখনো শাসিত হইনি। এবং আমি প্রায় বিভিন্ন স্কুল কলেজে একটু হাস্যরস করে একটা কথা বলি, আমি আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না, যে বাঙালির বাংলাদেশের ইতিহাসে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি একজন নায়ক। কিভাবে নায়ক? তিনি 18 জন অশ্বারোহী নিয়ে বঙ্গদেশ দখল করেছিলেন। যদি তিনি সত্যিকার অর্থে নিজেকে বাঙালি মনে করতেন বা বাঙালি যদি হতে চেতেন, এই টার্কম্যান তুরস্কের মানুষ, তাহলে আজ বাংলাদেশের প্রতি ঘরে 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 গরু ছাগলের পরিবর্তে ঘোড়া থাকতো। শুধু তাই না, আপনি আমি ছোটবেলাতে ঘোড়া চালাতে পারতাম, সমরবিদ হতাম, তলোয়ার থাকতো। এটা আমাদের আচার সংস্কার, সাংস্কৃতিক চর্চার একটা অংশ হয়ে যেত বটে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে 1000 বছরের বিদেশি শাসনের ব্যত্যয় ঘটানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বাঙালিকে বিশ্বাস করালেন যে আমরা নিজেদেরকে নিজেরা শাসন করতে পারি। সেই বাস্তবতা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি এই কথাটা যাওয়ার আগে আমি শামা ওয়ায়েদকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সম্মানটা দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথেষ্ট সম্মানের সাথে অ্যাড্রেস করেছেন। এবং আমি তাকে এটাও ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের আগামী দিনের নতুন প্রজন্মের ভবিষ্যৎ সজীবদের জয়কে তিনি সঠিকভাবে সঠিক সম্মানের সাথে অ্যাড্রেস করেছেন। করে আমি বলতে চাই যে 1975 সালের 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রের যে চর্চা, গণতন্ত্র, ডেমোক্রেসি মে কাম ইন মেনি ফর্মস, ইন মেনি ওয়েজ, বাট এই যে পথটাকে সত্যিকার অর্থে রহিত করা হয়েছিল। এবং আপনি পর্যালোচনা করে দেখবেন যে এই বঙ্গদেশের, এই বাংলাদেশের 43 বছরের সিংহভাগ কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো সামরিক জান্তা বা কোনো না কোনো সামরিক শাসক বা স্বৈর শাসক প্রাধান্য পেয়েছে রাজনৈতিক ভাবে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি এবং জননেত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে আজকে অনেকে অনেক বিতর্ক তোলার চেষ্টা করেন, কিন্তু ভোট দেওয়া, ভোট না দেওয়া, ভোট দিতে যাওয়া অথবা কোনো নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা, এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। অর্থাৎ আপনি আমাকে আহ্বান জানাতেই পারেন আপনার এই কেমন চাই বাংলাদেশে এসে কথা বলার জন্য। আমি আসবো কি আসবো না, আমার বক্তব্য আমি আপনার সামনে পেশ করবো কি করবো না, বাংলাদেশের জনগণ দেখবেন কি দেখবেন না, আমি বাংলাদেশের জনগণকে আস্থায় নিব কি নিব না, সেটা আমার সিদ্ধান্ত। আর আমি একটু যদি কিছু মনে না করেন, আমি পিয়াস করিম সাহেবের ব্যাপারে একটা কথা বলি। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সত্যিকার অর্থে দুঃখিত তিনি মৃত্যুবরণ করেছেন। উনি নিশ্চয়ই একজন ইন্টেলেকচুয়ালি এক্সট্রিমলি কেপেবল পার্সন ছিলেন এবং অবশ্যই একজন সম্মানী লোককে সম্মান দিতে হবে, এই বিষয়ে কোনো বিতর্ক নেই। তবে শহীদ মিনার 1952 সালে আমাদের আত্মত্যাগ, আমাদের বলিদান, রক্তের বন্যা বয়ে যাওয়ার মধ্যে দিয়েই তো এর ফসল। এখন 1952 সালের যে ভাষা আন্দোলন, সেটা কি শুধু ভাষা আন্দোলন ছিল? সেটা ছিল ফ্রিডম অফ স্পিচ। আমি আমার মুক্ত মত, আমার মুক্ত চিন্তা প্রকাশ ঘটাতে পারবো, সেটার আন্দোলন ছিল ব্যাপকভাবে চিন্তা করলে। আমি সত্যিকার অর্থে জানি না যে শহীদ মিনারে একটা মরদেহ নিয়ে যেতে হলে কি করতে হয়, এটা ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা কি। যদি
আইনত এটা করা সম্ভব হয়, করা উচিত। তবে এটাও ঠিক যে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে কার মরদেহটি স্মৃতিসৌধে যাবে, কার মরদেহটি শহীদ মিনারে যাবে। না আমি আওয়ামী লীগ যায় শহীদ মিনারে, কথাটা শেষ করি। ইলিয়াস করিম সাহেবের একটি মাত্র প্রবলেম ছিল যে উনি সরকারের ক্রিটিসিজম করেছেন, এটা তো যদি সেই কারণে রাজত্ব হয়ে যায় দ্যাট ইজ, এটাকে আমরা বলি হিয়ারসে। প্লিজ কন্টিনিউ। কারণ এটা আমি টেলিভিশনেও দেখিনি, পত্রিকাও এখনো পড়িনি। সুতরাং আপনি বলেছেন উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সেটার উপর ভিত্তি করে বললাম। আমি কিন্তু প্রথমেই বলেছি দেওয়ার সুযোগ থাকলে দেওয়া উচিত, এই বিষয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি রাশেক রহমান আজ আল্লাহ চান আমি মৃত্যুবরণ করি, আমার বাবা মা পরিবার, আমার মিঠাপুকুরের মানুষ, আমার রংপুরের মানুষ, তারা আমাকে অসম্ভব ভালোবাসেন, আমি তাদেরই সন্তান, তারা চাইতেই পারেন যে আমার শহীদ মিনারে একটা জায়গা হবে। সেটা হবে কি হবে না সেটা সরকারি নিয়ম কানুন, আমার স্ট্যাচার, আমি কোথায় পৌঁছেছি, আমার কি এন্টাইটেলমেন্ট আছে, সবকিছু বিচার করেই করতে হবে। কারণ আমার জন্য তো শহীদ মিনার খুব বড় একটা ব্যাপার, ছোট কোনো ঘটনা আসলে না। জি জনাব রাশিক রহমান, আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই। রাশিক রহমান, একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রায় ৭৪% মেধাবী তরুণ তারা প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসতে চায় না, এবং রাজনীতি ব্যাপারে তাদের মধ্যে একটা বড় ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে। অথচ আমরা দেখেছি একটা সময় ছিল যখন তরুণ মেধাবী ছাত্র ছাত্রীরা ছাত্র রাজনীতি করতে এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা দেখা গেছে। আজ তা ভিন্ন রূপ ধারণ করেছে, সেই জায়গাগুলো যদি আপনি একটু বলেন। আমি প্রথমেই বলতে চাই আশিক ভাই, আমি আসলে টক শোতে এত বেশি আসি না। লট অফ পার্টিসিপেন্টস সবাই খুব ভালো বলছেন, আমি অপেক্ষাকৃত নতুন টক শোতে আসাটা, আমি লিটল বিট কনফিউজড। না আপনি তো ভালোই বলছেন। দ্য রিজন বিং এডুকেশন, ইলেকশন, করাপশন, নিউ জেনারেশন, চারটি ব্যাপার এখানে বারবার আসছে। সত্যিকার অর্থে এই প্রবলেমটা কিন্তু একটি জায়গায় এর সমাধান নিহিত, কোনটিকে আলাদাভাবে অ্যাড্রেস করার প্রয়োজন নাই যদি একটি জায়গায় আমরা নিবেদিতভাবে ওই সমস্যার সমাধান করতে পারি। এই জায়গায় গণতন্ত্র নিয়ে যদি কথা বলতে হয় তাহলে চেকোস্লোভাকিয়ার প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন, মোস্ট লাইকলি তার নাম ছিল থমাস ম্যাসিরেক। তিনি একটা কথা বলতেন, তিনি বলতেন যে ডেমোক্রেসি হ্যাজ ইটস ফলস বিকজ the people who are in it they also have faults। এবং এই কথাটা বলার পরে ভলটেয়ারের মতো করে একটু হাস্যরস করে তিনি বললেন যে ইট ইজ অলমোস্ট লাইক অ্যান ওনার অ্যান্ড ইটস স্টোর। অর্থাৎ একটি ছোট মুদির দোকান কতটা গোছানো হবে বা কতটা সুন্দর হবে, সেখানে কতটা জিনিস পাওয়া যাবে, তা ওই মুদির দোকানের মালিকের উপরেই কিছুটা নির্ভর করবে। সকল গণতন্ত্রের সমস্যা আছে, সকল গণতান্ত্রিক চর্চায় সমস্যা আছে, কারণ আমরা মানুষ, উই আর নট পারফেক্ট, নাম্বার ওয়ান। এখন শমী কায়সার বলেছেন, আপন ভাই বলেছেন, শামা ওয়াহিদ বলেছেন, আমদালিব রহমান পার্থ ভাই বলেছেন, আমি এই জায়গাটা আসছি। ইউ সি, দেশ পরিচালনা, জাতি গঠন কখনোই গাড়ি চালনার সাথে তুলনা করা যাবে না। এর কারণটি হচ্ছে যেই চারটি ভিত্তির উপর নির্ভর করে বাঙালি জাতি প্রস্ফুটিত হয়েছে একটি স্বাধীন দেশ হিসাবে, সেই চারটি ভিত্তিকে শক্তিশালী যদি না করা হয় কোনো অবস্থাতেই পার্থ ভাই যে কথাটা বললেন যে ভ্যালু জাজমেন্ট, ভ্যালু বেসড পলিটিক্স, এটি তৈরি হবে না। কারণ আমাকে বুঝতে হবে যে কোন সামন্তবাদী শক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশের চিন্তাটা আনয়ন করেছি। আমাকে চিন্তা করতে হবে যে কোন সাম্রাজ্যবাদী শক্তির সাথে সংগ্রাম করে আমাকে টিকে থাকতে হবে। এগুলো বাস্তবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমি জানি অনেকে নতুন প্রজন্মের ভাইদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে আমি বলছি যে এই কথাগুলো বলা প্রয়োজন এই কারণে যে আপনারা আজকে ইউটিউব ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, প্লিজ গো এবং আপনারা দেখুন যে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম যেই জায়গাটির থেকে ইউটিউবে আপনি কোনো উপাত্ত পাবেন বা কোনো ভিডিও দেখতে পারবেন বা কোনো ডকুমেন্টারি দেখতে পারবেন, আপনারা দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের বহু বিপ্লবী মানুষ যারা তার উপর আস্থা রেখেছিলেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়, শুধুমাত্র আওয়ামী লীগ বলে না, বিভিন্ন দলের সকলে মিলে কি ধরনের অ্যাডভার্স সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসছি। কেন বাংলাদেশে ভ্যালু জাজমেন্ট তৈরি হচ্ছে না? দ্য রিজন বিং আ পারসন হু ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ টু ফ্রি দ্য পিপল অফ বাংলাদেশ, যে তার সমস্ত জীবনের সিংহভাগ প্রয়োগ করেছেন বাঙালি জাতিকে মুক্ত করার জন্য, তাকে হত্যা শুধু করলামই না, বঙ্গবন্ধু নামটাও 30 বছর নেওয়া হয়নি, তিনি যে জাতির পিতা সেটাও রিকগনাইজ করা হয়নি। ভ্যালু জাজমেন্ট একটা ছেলের ভিতর তৈরি হবে কখন? একজন ছেলে ভালো ক্রিকেট খেলে কখন? যখন সে তার ক্রিকেট খেলা নিয়ে প্রাইড নিতে পারে, তখন সে ভালো থেকে আরো ভালো খেলোয়াড় হয়। অবশ্যই তার একটা ট্যালেন্ট আছে, জন্মগত একটা প্রতিভা আছে, সে ভালো ক্রিকেট খেলে,
সে ভালো পেস বোলিং করতে পারে, ভালো ব্যাটিং করতে পারে, কেউ ভালো গায়ক হয়, খোদা প্রদত্ত, কিন্তু গান কিন্তু শিখতে হয়। সেন্স অফ গ্লোরি, সেন্স অফ প্রাইড এই জাতির কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি যে একটা যোদ্ধা জাতির অংশ, এটা বাঙালির কয়জন আজকে চিন্তা করে? কোন নতুন প্রজন্মের ছেলে মেয়ে আজকে চিন্তা করেন, এটা বাস্তবতা। আমি ডক্টর বিনায়ক সেনের একটা সেমিনারে গিয়েছিলাম 2000 সালের প্রথম দিকে, হ্যাঁ, সেখানে গিয়ে তিনি পরিষ্কার ভাবে বললেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB যত ডোনার এজেন্সি ইনক্লুডিং জাতিসংঘ নেভার থট দ্যাট বাংলাদেশ উইল প্রিভেইল। এবং আজকে 6.5% যে জিডিপির হার, দ্যাট ইটসেলফ অ্যাকর্ডিং টু দেম, ওই দাতা সংস্থার অনুযায়ী এটা একটি অলৌকিক ঘটনা, মিরাকল। বাট বাঙালি কেন পারলো? বাঙালি পারলো কারণ অদম্য স্পৃহার একটি জাতি। আমার এই দেশে যখন ঘূর্ণিঝড় হয়, আপনারা অনেকে জানেন, পার্থ ভাই তো গ্রামে জানি, আপনি জানেন, এবং উনি ঘূর্ণিঝড় প্রবণ জায়গারই মানুষ। ঘূর্ণিঝড় হলে একজন বাবা মা তার সন্তানকে কবরটা দেয় কোথায়? যে পানিতে ভেসে গেছে। তার বাড়ির পাশে কবর দিয়ে সে নতুন করে জীবন শুরু করে, নতুন করে তার সংগ্রাম শুরু করে। সেই জাতির অংশ আমরা। সেই জাতির অংশ হিসাবে 7.5 কোটি মানুষের মধ্যে 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। বারবার অতীতের কথা বলতে হবে। কেন? কারণ আমার যে কন্যা সন্তান, আমি একাত্তর সবার কথা বলতে পারবো না। I want my daughter to be proud of Bangladesh. I want my daughter to be proud of our society. I want my daughter to be proud of our existence. শুধুমাত্র তখনই আমার মেয়ে চিন্তা করবে যে 3 বেলা খেলাম, ঘুমালাম, BBA পাস করলাম, MBA করলাম, একটা চাকরি নিলাম, জীবন ত্যাগ করিয়া চলিয়া গেলাম, ইহা আমার জীবনে একমাত্র মাকসাদ হইতে পারে না। I have to contribute, I have to make a difference. গাড়ি চালানো খুব সরল একটা ব্যাপার। এবং আমি শামা ওবায়দ আপার একটা কথার উত্তরে বলতে চাই যে দেখুন, বাংলাদেশে রাজনৈতিক ভাবে অনেক হানাহানি হয়, এই কথা সত্যি, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। কিন্তু তারপরে বাস্তবতা হচ্ছে, আমি যদি ভুল দেখে না থাকি, বাংলাদেশে জাতীয় নেতৃবৃন্দ যারা বর্তমান প্রেক্ষাপটে, তারা মৃত্যুবরণ করলে একে অপরের দল সম্মান জানান। হ্যাঁ, সেখানে হয়তো আমরা আরেকটু ভালো কিছু করতে পারি, আরেকটু বেশি সম্মান দেখাতে পারি, সেই বিষয়ে কোনো বিতর্ক নাই। এবং আপনি দেখেন, আমি এই ক্ষেত্রে পার্থ ভাইয়ের বাংলাদেশ জাতীয় পার্টির একটা কথা বলবো। আমি এই অনুষ্ঠানে বসে ওনার প্রয়াত বাবা নাজিউর রহমান মঞ্জু সাহেবকে সম্মান জানাতে চাই এই কারণে যে তিনি 71 সালে মুক্তিযোদ্ধা ছিলেন। এবং 14 জানুয়ারি 2004 সাল যখন বাংলাদেশ জাতীয় পার্টি 4 দলীয় ঐক্যজোটের একটি অংশ ছিল বটে, সেই সময় তিনি পরিষ্কারভাবে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেন যে বাংলাদেশের প্রত্যেকটি অফিস কক্ষে, সরকারি অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিতে হবে। এবং সেই প্রস্তাবটি, আমি জানি না পার্থ ভাইয়ের এটা মনে আছে কিনা, সেই প্রস্তাবটি আলী হাসান মুজাহিদ সাহেব, সহকারী জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ জামাতে ইসলামী, প্রত্যাখ্যান করেন। এবং সেই সময় নাজিউর রহমান মঞ্জু সাহেব পরিষ্কার ভাবে বলেন যে জামাতে ইসলামী কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে পারেন না, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন না, কারণ 1971 সালে তারা রাজাকারের ভূমিকায় উপনীত ছিলেন। আমি এই জায়গা থেকে ইতিবাচক এই কারণে, একই সাথে পার্থ ভাইয়ের পার্টি, আমি ইয়াং জেনারেশন, যেহেতু আপনি ইউ আর ভেরি পপুলার, এই জন্য আমি কথা বলতেছি যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সবাই মুক্তিকামী, আমরা স্বাধীনতা চাই, আমাদেরকে বারবার ফিরতে হবে। এবং আমাদের শিক্ষায় এই স্বাধীনতার ব্যাপারটা, যে তারা কতটা নিষ্ঠুর ছিল, তারা কিভাবে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, এই কথাগুলো ফোটাতে হবে। শুধু তাই না, এডুকেশনের ক্ষেত্রে একটা কথা বলি। আজকে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছড়াছড়ি, আমি ঘটনাচক্রে একটি বেসরকারি বিদ্যালয়ের সাথে জড়িত আছি পরোক্ষভাবে। এইসব বিশ্ববিদ্যালয়ে যখন কনভোকেশন হয়, আপনি যাবেন, এটি শুধু আওয়ামী লীগ সময়কার কথা না, এটা কিন্তু আমি সমস্ত বাংলাদেশের সকলের পক্ষ থেকে বলার চেষ্টা করছি, বিএনপির সময়ও তাই। যখন যাবেন, ভ্যালিডিক্টোরিয়ান যিনি বক্তৃতা দেন, তার বক্তৃতায় তার বাবা মা, তার শিক্ষক বা তার বিশ্ববিদ্যালয় ছাড়া দেশ, রাষ্ট্র, সমাজ নিয়ে কোনো কথা থাকে না। আমি মনে করি, যেটা শমীকা স্যার বললেন, যে 14 ডিসেম্বর এক লাইনে প্রকাশিত করা সম্ভব না, 16 ডিসেম্বর এক লাইনে প্রকাশিত করা সম্ভব না, 1952 সালও একসাথে প্রকাশিত করা সম্ভব না। ঠিক একইভাবে এই গঙ্গা অববাহিকার বদ্বীপ অঞ্চলে সত্যিকার অর্থে বাঙালি, পরোটো অস্ট্রেলিয়া হিসেবে জন্মগ্রহণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ এবং বাঙালিকে তার উন্মেষ ঘটানোর জন্য তার যে প্রচেষ্টা, সেটাও 1-2 লাইনে প্রকাশ ঘটানো সম্ভব না। আমাদেরকে নতুন করে আমাদের সিলেবাস ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেখানে তাদের শিক্ষার সাথে নৈরাশ্য এবং হতাশার কোনো সম্পর্ক থাকবে না। আপনি দেখুন, এই ট্রেনটি 1993 সালে
পার্থ ভাই আপনার তো মনে থাকবে প্রশ্ন ব্যাংক নামে একটা জিনিস চালু হয়েছিল। জি রাশিদ রহমান, আপনার কাছে আবার আসবো, পরের রাউন্ডে নিশ্চয়ই আপনার কাছ থেকে এই ব্যাপারে আমরা আরো জানবো। আমি বলছি দেখেন 5ই জানুয়ারির যে নির্বাচনটা, জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করলে তো ভালো হতো, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সমস্যাটা হচ্ছে যে এই যে আমার ভাই, রংপুরের ভাই, আমি রংপুরের মানুষ, উনি বলছেন যে উনি ভোটটা দিতে পারেন নাই। আমি প্রথমেই এই অনুষ্ঠানের কথা বলেছি যে ডেমোক্রেসি হাজারো বছরের সুপ্রাচীন একটা ঘটনা। ডেমোক্রেসিটা কি, নির্বাচনটা কি, ইটস এ টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি, কে ঠিক কে ভুল, যে ঠিক হবেন তার দিকে জনসমর্থন বেশি থাকবে। এখন আপনি টাগ অফ ওয়ারে পার্টিসিপেট করবেন না, এটা তো আপনার ইচ্ছা, আপনি নির্বাচনে যাবেন না, আপনি অ্যাবস্টেইন করছেন। দুঃখজনক বিষয় হচ্ছে বহু জাতীয়তাবাদী দলের সমর্থক আমার পরিচিত, তারা আমাকে বলেছেন যে ভাই বিএনপি যে নির্বাচন করতো অ্যাটলিস্ট আমি ভোটটা দেওয়ার জন্য চেষ্টা করতাম, আমি দিতে না পারলে আমাকে নিয়ে এসে আন্দোলন করতে পারতো। এটা বাস্তবতা। আপনি দেখেন এই দেশে আজকে 11 কোটি সিম কার্ড আছে, 6 থেকে 7 কোটি মোবাইল ফোন চলে, তার 30 to 40% ফোনে ক্যামেরা আছে। নট অনলি দ্যাট 20টার বেশি টিভি চ্যানেল আছে। নট অনলি দ্যাট 200-রও অধিক পত্রিকা দৈনিক পত্রিকা বাংলাদেশে আছে। আপনি 2014 সালের 5ই জানুয়ারি শেষ অংশটা সেটা হলো আমরা দুর্নীতি নিয়ে হলমার্ক নিয়ে কথা বলছি। না বিকজ আপনি এটা আপনি যে কথাটা রেইজ করলেন, তাহলে আমি একটা কথা বলি, আপনার ক্যামেরা উপজেলায় দেখেন নাই ক্যামেরার কি হয়েছে? সব নৌকা আমরা তো দেখেছি, তারপরও আমরা বিশ্ব বেহায়ার মতো এমপিদেরকে দেখেছি তারা কি কথা বলেছে। আমরা টেলিফোনে হাজার হাজার, আমি বলি আপনাকে, না আমি বলি আপনার কথাটা শুনুন, আপনি নিজে একজন সংসদ সদস্য, না আমি বলি না, আমি সংসদ সদস্য ছিলাম, মানুষের ভোটে ছিলাম। না না আপনি সদস্য এবং আপনি পলিটিক্যাল কথাটা উঠালেন, তাই আমি বললাম আপনাকে একটা কথা। আমি কিন্তু কাউকে না 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 আমি আপনাকে বলি, আপনি যেই কথা, আমাদের পলিটিক্সে প্রত্যেকটা আলাপে ঘুরে ফিরে শুধু প্রশংসা। পার্লামেন্টে গেলেও 12 মিনিটের বক্তব্যে প্রথম থেকে প্রধানমন্ত্রীকে জননী এই ট্রেন্ডটা একটু বাদ দিয়ে দিতে হবে। কখনো মা বানানো, কখনো এটা বানানো, কখনো এইখান থেকে বের হয়ে আসতে হবে, যেটা আমাদের আগের জেনারেশনের মধ্যে প্রচন্ড ভাবে দেখা যায়। পীর আউলিয়া বানানো পার্লামেন্টে বসে অনেক বেশি। ঢালাও ভাবে আপনি বেহায়া ডাকলেন। না না আমি ঢাকা দিই নাই, আমি 153 জনকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ 100%। ওটা খুব একটা ভালো কালচার, ওইটা অন্য কথা।